পৃষ্ঠা ৭৮। লড়াই চলছে। কেকা ফোন করে সবাইকে খবর দিয়ে দেয়, দাদাকেও খবর দেয়। দাদা তখন ছত্তিশগড়ে ছিলেন কাজের সূত্রে, অরূপও তখন লাদাখে। দাদা জানায়, দেখছি রাতের ফ্লাইট যদি পাই। দাদা পরের দিন খুব ভোরের ফ্লাইটে চলে আসে। বাবার দাহ কার্য সম্পন্ন করা হয়। জায়গাটাই এমন যে লাদাখ থেকে অরূপের আসতে একটু সময় লাগলেও শ্রাদ্ধ শান্তির আগে চলে আসেন। পৃষ্ঠা ৭৯। তারপর কেকার সাথে হাত মিলিয়ে দুজনে মিলে একসঙ্গে সব কাজ করে। মা একদম একা হয়ে যায়। কদিন কাজকর্ম মেটা অবধি না হয় মুনি থাকে বাড়িতে, মাকে সঙ্গ দেয়, কিন্তু তারপর তো অফিস যেতেই হবে। মুনি একটু দেরি করে অফিস যাওয়ার চেষ্টা করে, অফিসের বসকে আগে থাকতে বলে রাখে অসুবিধের কথা, বেরিয়েও আসে খানিক আগে। এইভাবে মাকে ধাতস্থ হতে সাহায্য করে। দাদাও প্রায়ই অফিসের কাজ নিয়ে কলকাতায় ঘন ঘন আসতে থাকে। বলতে গেলে প্রতি মাসেই আসে। এসে মায়ের সাথে মজা করে গল্প করে সময় কাটিয়ে যতটা পারে মায়ের একাকিত্ব ঘোচানোর আপ্রাণ চেষ্টা করে। তারা সবাই মিলে মায়ের মন ভালো করার জন্য কত কিছুই না করে, কিন্তু মায়ের যেন কিছু আর ভালো লাগে না, কেমন উদাস হয়ে থাকেন বেশিরভাগ সময়। 2014 সালের 19শে জুন বাবা তাদের ছেড়ে চলে যান। মা নিরামিষ খেতে শুরু করেন। মাকে হাজার বললেও মা কথা শোনেন না, কিছুতেই নিরামিষ আহারের অন্যথা করতে চান না। অরূপ আর কেকা তাই পরিকল্পনা করে যে মাকে নিয়ে একটু কাছে পিঠে ঘুরে আসা যাক। আলাপ আলোচনা করে মন্দারমণি যাওয়া ঠিক হয়। নতুন গাড়ি করে মাকে নিয়ে অরূপ আর কেকা মন্দারমণি যায়, আর রবিদা তো চালকের আসনে ছিলই। মা চিরকালই ঘুরতে বেড়াতে খুব ভালোবাসেন, মায়েরও মনটা একটু ঠিক হয়। সেখানেই কেকা ঠিক কায়দা করে আমিষ খাইয়ে দেয়, সব নিয়ম ভেঙে। মুখে বলে, মা তুমি খাও, বাবা তো আমারও, আমরা কি খাচ্ছি না? তাহলে তুমি কেন খাবে না? বাবা তো আমাদের সবারই আপনজন, কিচ্ছু হবে না, তুমি খাও, তুমি না খেলে আমি বা খাই কেমন করে? এইভাবে মা আমিষ খাওয়া ধরে। তাদের বাড়িতে মাঝে মাঝে পিসিরা আসেন, মা গল্প করেন তাদের সাথে। বড়াই পিসি, খুকু পিসিরা আসেন, মামা মাইমা আসেন মায়ের খোঁজ খবর নিতে। ধীরে ধীরে মা শোক তাপ কাটিয়ে ওঠেন। কেকাও আগের মতো অফিস যায়, তবুও মা রোজ কেকাকে জিজ্ঞেস করেন, মুনি স্কুল যাবি তো? পৃষ্ঠা ৮০। কেকা রেগে যায়, এক সময় বলে, তুমি আর কতদিন আমাকে স্কুল পাঠাবে মা? আমি তো এখন অফিস যাই। হ্যাঁ রে, ভুলে যাই। যাই হোক, যাবি? হ্যাঁ, তোমার কাছে কি তাহলে সারাদিন বসে থাকবো? অফিস করতে হবে না? অফিস না করলে চলবে নাকি? যা বাবা যা, এত রেগে যাস কেন? একটু বলি, তুই থাকলে আমার ভালো লাগে, বুঝিস না? বুঝি গো মা, কিন্তু উপায়ও কিছু নেই। শনি রবিবার এলে মায়ের খুব আনন্দ। মা আজ সারাদিন মুনিকে পাবে। কাজের মেয়েদের বলে, আমি তো এখন রাজা, আমার শ্রেষ্ঠ ধন, আমার মেয়ে আমার কাছে। মাঝে মধ্যে মাকে নিয়ে ঘুরিয়ে আনে কেকা, পুজোর সময় ঠাকুর দেখিয়ে আনে। 2014 সালে মাকে একবার দাদার কাছে মুম্বাইতে প্লেনে করে নিয়ে যাওয়া হয়। মা খুব কষ্ট করেই যান, কিন্তু সেখানে গিয়ে শুধু ছেলের বাড়ি নয়, কেকার বন্ধু সারনাজের বাড়ি গিয়েও থেকে আসেন। আবার গার্গীর বাড়িতে আমন্ত্রিত হয়ে হেসে খেলে কাটিয়ে আসেন কয়েকটা দিন। কেকার মাকে বন্ধুরা নিজের মায়ের মতোই দেখে। 2014 সাল এভাবেই অতিবাহিত হয়। 2015 সালের শেষের দিকে রবিদা তাদের বহু পুরনো ড্রাইভার বলে যে সে দেশের বাড়ি চলে যেতে চায়। আমি দেশে ফিরে গিয়ে অন্য কাজ করব, এই কাজ আর করব না। মায়ের শুনে খুব খারাপ লাগে, মেনে নিতে কষ্ট হয়। আসলে রবিদা তাদের পরিবারের সদস্যের মতো, দীর্ঘদিন তাদের সুখ দুঃখের সঙ্গী। 30-35 বছর তো বটেই। বিপদে আপদে সবসময় আপনজনের মতো পাশে থেকেছে।
কিন্তু যে যাবে বলে ঠিক করেছে তাকে শত অনুনয় করেও কখনো আটকানো যায় না। অতঃপর রবিদা দেশের বাড়ি চলে যায় তাদেরকে বিদায় জানিয়ে। মা মাঝে মাঝে ফোন করে। পৃষ্ঠা 81। কিরে রবি, কবে আসবি? না, এখন আসবো না, সে হয়তো তখন দেশে অন্য কাজে ব্যস্ত। 2016 সালের এপ্রিল মাসে মা আবার পড়ে যান। সেই থেকে মা আর বেশি কিছু করতে পারেন না। বাইরে যাওয়াও বন্ধ, ঘরেই ধরে ধরে হাঁটা চলা, আবার আয়া রাখতে হয়। একটা চিড় ধরা পড়ে পশ্চাৎ দেশে, ফলে মায়ের চলাফেরা করা মুশকিল হয়ে যায়। বেশিরভাগ সময় শুয়ে বসে থাকেন, কখনো ইচ্ছে হলে টিভি দেখেন, আর মেয়ে অফিস থেকে ফেরার অপেক্ষা করেন, আসলে একটু গল্প করতে পারবে। এত সব ঝামেলার মধ্যে গোদের ওপর বিস্ফোরার মতো আর একটা উদ্ভট ঝামেলা কেকার জীবনে উপস্থিত হয়। হঠাৎ 2016 সালেই দেশে নভেম্বর মাস নাগাদ ডিমনিটাইজেশন হয়। তাতে কেকা বেশ মুশকিলে পড়ে। তখন তার নতুন কাজ হয় অফিস থেকে ফিরে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে দেখে বাড়িতে যত 500 টাকার নোট আর 1000 টাকার নোট আছে সেগুলো আলাদা করে রাখা। মা তখন তাকে অনেকটা সাহায্য করেন নোটগুলো বেছে দিতে। নোটগুলো বেছে তারপর কেকা সেগুলো ব্যাংকে জমা দেয়। সে সময় কেকাদের সংসার খরচ বেশ অনেকটাই। আয়া, কাজের লোক সব রাখতে হয় মায়ের অসুস্থতার কারণে। এদিকে ব্যাংক থেকে সীমিত পরিমাণে টাকা দেওয়া হয়, সেই জন্য সংসার চালানো মুশকিল হয়ে পড়ে। তাই কেকা অফিস কলিগদের থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসে। আবার ব্যাংক থেকে পর্যাপ্ত পরিমাণে টাকা দিলে সে ফেরত দিয়ে দেয়। এইভাবে বন্ধুদের সহযোগিতায় কেকা সংসার চালাতে পেরেছে সেই সময়। 2016 সালে কালী পুজোর সময় হঠাৎ দাদা চলে এসে মাকে চমকে দেয়। আসলে কালী পুজোর তিথিতে দাদার জন্মদিন। মা দাদাকে খুব ভালোবাসেন, তাই মায়ের যাতে ভালো লাগে দাদা কালী পুজোর তিথিতে সে বছরে মায়ের সাথে দেখা করতে আসে। দাদার জন্মদিন খুব আনন্দ করে পালন করা হয়, মায়েরও খুব ভালো লাগে। দাদা একেবারে ভাইফোঁটা কাটিয়ে তারপর ফিরে যায় মুম্বাইতে। কিন্তু এরই মধ্যে মাঝে মাঝেই মায়ের পেটে ব্যথা হয়। গ্যাস হয়ে গেছে ভাবে কেকা, গ্যাসের ওষুধ দেয়। অফিস থেকে বারবার ফোন করে খবর নেয় কেকা, পাছে মা আবার গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে বেশি প্রয়োজন হয়। পৃষ্ঠা 82। তাই সে রোজ অফিস গিয়ে সেই সব দিনের জন্য ছুটি জমিয়ে রাখে, কিন্তু সেই ছুটি কেকার আর কাজেই লাগে না। 2017 সালের 18 জানুয়ারি কেকা অফিস থেকে বাড়ি ফেরে। মা উচ্ছ্বাসের সাথে বলে, বাবু এসে গেছে, বাবু এসে গেছে। আদর করে মা কেকাকে ওই নামেই ডাকে। কেকা এসে মাকে জিজ্ঞেস করে, মা তুমি টিভি দেখছো না কেন? না রে মা, আর ভালো লাগে না, চোখে বড্ড কষ্ট হয়, ছানি পড়েছে তো। তা একটু দেখো না, কষ্ট হলে মাথা ধরলে না হয় ওষুধ দেব। সেই শুনে মা আবার টিভি খুলে দেখতে থাকেন। দাদা প্রতিদিনই বলতে গেলে মায়ের খোঁজ নেয়, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন। কয়েকদিন আগেই অর্থাৎ 9 জানুয়ারি মায়ের সাথে সে দেখা করে গেছে। সেদিনও নির্দিষ্ট সময় দাদা ফোন করে আফ্রিকার বতসওয়ানা থেকে। ওখান থেকে ফোনের কানেকশন পেতে খুব অসুবিধে হয়। মা দাদাকে বলেন, বাবু আমার শরীর খুব খারাপ। মুনি তাতে রাগ করে, এত দূর থেকে দাদা ফোন করছে, তুমি এসব কথা বলছো কেন? কিন্তু কে আর জানতো যে মায়ের সাথে ছেলের সেই শেষ কথা। তারপর রাতে 11টা নাগাদ তারা খেয়ে দিয়ে প্রতিদিনের মতো শুয়ে পড়ে, কিন্তু খানিক বাদে রাত 12টা নাগাদ ফের পেট ব্যথায় উঠে বসে পড়েন মা। চিন্তিত কেকা জিজ্ঞেস করে, কি কষ্ট হচ্ছে মা? খুব পেটে ব্যথা করছে, বুকে চাপ লাগছে। কেকা উঠে গ্যাসের ওষুধ দেয়, একটু পায়খানা করে আবার শুয়ে পড়েন। খানিক ঘুমন, কিন্তু আবার একই ঘটনার পুনরাবৃত্তি বারংবার। গ্যাসের ব্যথা আর যাচ্ছে না।
কেকা, অরূপ আর একজন আয়া, আর কেউ কোথাও নেই। রবিদাও নেই, পুরনো কাজের লোকও কেউ নেই। কি করবে কেউ বুঝতে পারছে না, অস্থির লাগছে। পৃষ্ঠা 83। এদিকে বেশ রাত হয়ে গেছে। এরকম মাঝে মাঝেই হয় বটে, কিন্তু এটা যে বারবার হচ্ছে, দুশ্চিন্তায় সকলেই। এভাবেই ভোর হয়ে যায়। কেকা মাকে বলে, মা তোমাকে কোনো নার্সিংহোমে ভর্তি করিয়ে দিই। মা কিছুতেই যেতে চান না। নার্সিংহোমে গেলে মুনি আমি আর ফিরে আসবো না, তুই বরং বাড়িতে ডাক্তার ডাক। কিন্তু বাড়িতে ডাক্তার ডাকলে তো একটু বেলা না হলে পাবো না। এভাবেই চিন্তার দোলাচলে সকাল হয়ে যায়। অরূপ একটা অ্যাম্বুলেন্স বুক করে দেন, মাকে নিয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। কিন্তু মা যেন কেমন হাঁপাতে হাঁপাতে শেষে কথা বন্ধ হয়ে যায়। কেকার মনটা কেমন কু গাইতে থাকে। আয়াও বলে মা বোধহয় আর নেই, কিন্তু কেকার তখনও বিশ্বাস হচ্ছে না। অ্যাম্বুলেন্সে অক্সিজেন ফিট করে দেওয়া হয়, কিন্তু মা আর অক্সিজেন টানতে পারেন না। কেকারও এবার মনে হয় মা বোধহয় সত্যি আর তাদের মধ্যে নেই। তবুও কেকা বাবাকে যেই নামই নার্সিংহোমে নিয়ে যেত, সেখানেই মাকে নিয়ে যায়। ডাক্তাররা খুব সহযোগিতা করেন। তাঁরা অ্যাম্বুলেন্সে এসেই দেখে বলেন যে উনি আর নেই। কেকার বড্ড আফসোস হয়, যদি রাতে মাকে নার্সিংহোমে ভর্তি করা হতো তাহলে মাকে হয়তো তারা হারাতো না সেদিন। কিন্তু নিয়তিকে কে আর কবে আটকাতে পেরেছে? যা হবার তাই হয়। 2017 সালে 19শে জানুয়ারি মা না ফেরার দেশে পাড়ি দেন। কিন্তু দাদা যে তখন অনেক দূরে, সেই আফ্রিকার বতসওয়ানায়। আসতে সময় লাগবে। দাদা যেখানে ছিল সেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। অনেক কাণ্ড করে অনেকটা রাস্তা গাড়ি করে এসে তারপর বিমানবন্দরে পৌঁছয়। তাই দুদিন মাকে পিস হ্যাভেনে রাখা হয়। দাদা পৌঁছলে তারপর দাহ কার্য সম্পন্ন হয়। বাবা মা দুজনেই চলে যাওয়াতে কেকা খুব ভেঙে পড়ে। একটা বিরাট শূন্যতার সৃষ্টি হয় তার জীবনে। চিরকাল মা কেকার শ্রেষ্ঠ বন্ধু ছিলেন। মায়ের মতো তাকে কেউ এত ভালো করে বোঝেনি। আর কাউকে কেকা সব কিছু খুলে বলতেও পারে না। সেই মা চলে গেলেন। পৃষ্ঠা 84। সবসময় অরূপকে বলে, ভালো লাগে না আমার, আর কি নিয়ে আর থাকবো। ঠাকুমা, বাবা, মা সবাই এক এক করে চলে গেলেন। বিশেষ করে মা যখন চলে গেলেন আমার আর ভালো লাগে না। কিছুতেই যেন মেনে নিতে পারছি না। মায়ের চলে যাওয়াটা আমাকে খুব নাড়িয়ে দিয়ে গেছে গো অরূপ। আমি একদমই এটার জন্য প্রস্তুত ছিলাম না। মা তো আমাদের সাথেই ছিলেন, কথা বলতেন, খেতেন, আনন্দ করতেন, টুকটাক ঘুরেও বেড়াতেন, সবই করতেন আমাদের সাথে। কি থেকে কি হয়ে গেল, সবই যেন শেষ হয়ে গেল আমার। এই বলে কেকা মাঝে মাঝেই কান্নাকাটি করে। অরূপ তাকে বোঝানোর চেষ্টা করেন, শান্ত হও কেকা, মেনে নেওয়া ছাড়া তো গতি নেই। মৃত্যু মানুষের জীবনে চিরন্তন সত্য। মা বাবা কারুরই চিরজীবন থাকে না। তারপর আবার নিজেদেরকে গুছিয়ে নিয়ে এগিয়ে চলতে হয়। কেকার মায়ের মৃত্যুর সাথে সাথে তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়, অরূপ আর কেকার যৌথ সংসার জীবন। পড়া চলছে পরের ফাইলে।